হ্যালো এভরিওয়ান, আজকের আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব আর কে নারায়ণের লেখা একটি সুন্দর ছোট্ট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। গল্পটি প্রকাশিত হয়েছিল 1947 সালে। যে মূল কাব্যগ্রন্থটি যেখান থেকে আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে, মালগুডি ডেজ। মূল কাব্যগ্রন্থের নাম মালগুডি ডেজ। আর আমাদের যে গল্পের লেখক আর কে নারায়ণ, তার পুরো নাম হলো রাসিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। গল্পটা আমরা লাইন বাই লাইন আলোচনা করব এবং তার বাংলা মানে ব্যাখ্যা সহ এবং যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। শুরু করা যাক গল্পটি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অর্থাৎ জ্যোতিষীর একদিন। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। আর কে নারায়ণ। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। পাংচুয়ালি মানে যথা সময়ে, অ্যাট মিড ডে অর্থাৎ দুপুরবেলায়, হি ওপেন্ড হিজ ব্যাগ। এখানে হি হলো আমাদের গল্পের প্রোটাগনিস্ট অর্থাৎ মূল চরিত্র অ্যাস্ট্রোলজার। তিনি তার ব্যাগটি খুললেন অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। স্প্রেড আউট অর্থাৎ ছড়িয়ে রাখা। হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, প্রফেশনাল মানে পেশা সংক্রান্ত, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজার অর্থাৎ তার যে পেশা হচ্ছে জ্যোতিষ চর্চা করা, তো সেই তার জ্যোতিষ চর্চার যে সমস্ত জিনিসপত্রগুলো, ইকুইপমেন্ট কথাটির অর্থ হলো সরঞ্জাম বা উপকরণ, অর্থাৎ তার জ্যোতিষ সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোকে সে কী করলো, দুপুরবেলাতে তার চারপাশে ছড়িয়ে নিয়ে সে বসলো যেখানটাতে সে তার ব্যবসাটা করবে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস। যে জিনিসগুলোর মধ্যে রয়েছে, কনসিস্টেড অফ মানে হচ্ছে অবস্থিত বা গঠিত। তাহলে তার যে ইকুইপমেন্টসগুলো ছিল সেগুলোর মধ্যে কি কি রয়েছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, আন্ডারলাইন করে রাখো। এ ডজন কাউরি সেলস। কাউরি সেলস মানে কি, কড়ি, এক ধরনের সামুদ্রিক জিনিস আর কি, যেটা আমরা অনেকে দেখেছি, আমরা ব্যবহার করি কড়ির জিনিসপত্র। তো সেই কাউরি সেলস অর্থাৎ 1 ডজন কাউরি সেলস ছিল, 12টা। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চারকোনা কাপড়ের টুকরো ছিল। এটাতেও দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কাপড়ের যে টুকরোটা তার আকারটা কেমন ছিল, স্কোয়ার ছিল না রেক্ট্যাঙ্গেল ছিল নাকি সার্কেল ছিল, কোয়েশ্চেন আসতেই পারে। উইথ অবসকিউর মিস্টিক চার্ট অন ইট। আর ওই কাপড়ের টুকরোটার উপরে কি ছিল, কি আঁকা ছিল, অবসকিউর মানে আবছা, মিস্টিক চার্ট মানে রহস্যময় একটা চিত্র আঁকা ছিল। চার্ট মানে আমরা বলতে পারি তালিকা, তো রহস্যময় একটা আবছা তালিকা আঁকা ছিল সেই কাপড়ের টুকরোটার উপরে। আর কি ছিল, এ নোটবুক ছিল, নোটবুক, ঠিক আছে, টেক্সট বুক নয় কিন্তু। অ্যান্ড এ বান্ডেল অফ পামাইরা রাইটিং, এবং এক বান্ডিল তালপাতার নথি ছিল। পামাইরা রাইটিং মানে তালপাতার নথি, ঠিক আছে। তখনকার দিনে যে সমস্ত নথিপত্র ছিল আর কি, সেগুলো সব তালপাতার উপরেই লেখা হতো, তালপাতার পুঁথি আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে অ্যাস্ট্রোলজার, সে তার ব্যবসাটা শুরু করছে ঠিক দিনের কোন সময়টায়, মিড ডেতে, ঠিক আছে। তার যে প্রফেশনাল ইকুইপমেন্টসগুলো ছিল, সেই প্রফেশনাল ইকুইপমেন্টসগুলোর মধ্যে কোন কোন জিনিস রয়েছে, তার মধ্যে রয়েছে এ ডজন অফ কাউরি সেলস, স্কোয়ার ক্লথ, পিস অফ ক্লথ যার উপরে লেখা কিছু রয়েছে, অবসকিউর মিস্টিক চার্ট, একটা নোটবুক আছে এবং এ বান্ডেল অফ পামাইরা রাইটিং। ওকে, নেক্সট চলে এসো পরের লাইনে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। এখান থেকেও কোয়েশ্চেন আসবে। হিজ ফোরহেড, ফোরহেড মানে কি, কপাল। ওয়াজ রেসপ্লেন্ডেড, রেসপ্লেন্ডেড মানে হচ্ছে কি চকচক করা, উজ্জ্বল। উইথ স্যাক্রেড অ্যাশ অর্থাৎ সেখানটায় কিছু পবিত্র ছাই তার কপালে রাখা রয়েছে আর কি। অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে হলো সিঁদুর। তাহলে তার কপালে কি রয়েছে, পবিত্র ছাই দিয়ে সেখানে ঘষে দেওয়া রয়েছে এবং তার উপরে কিন্তু সিঁদুর দিয়ে আঁকা রয়েছে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখ দুটো কিনা জলজল করছে, স্পার্কেলড মানে জলজল করছে, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। শার্প মানে কি, শার্প মানে আমরা বলতে পারি তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, গ্লিম মানে জ্যোতি, অর্থাৎ তার চোখ থেকে কিন্তু একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি ঠিকরে যেন বেরিয়ে আসছে মনে হচ্ছে।
মানে আপাত দৃষ্টিতে দেখে যেন মনে হচ্ছে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। আর আমাদের লেখক কি বলছে, এই জ্যোতিটা কেন হয়েছে, বলছে হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা কিনা ছিল প্রকৃতপক্ষে একটা ফলাফল। কিসের ফলাফল? অফ এ কন্টিনিউয়াল সার্চিং ফর লুক ফর কাস্টমার্স, অর্থাৎ কন্টিনিউ অনবরত সে কিনা অনুসন্ধান করে চলেছে, খুঁজে চলেছে, লুক ফর মানে খোঁজা, কাস্টমার, অর্থাৎ জ্যোতিষী সেখানে সে কিন্তু ব্যবসা করতে বসেছে এবং সে খুঁজে চলেছে তার কাস্টমার কখন তার কাছে আসবে, এবং সেই জন্য সে যে চোখ দিয়ে দেখছে এবং সেটা দেখেই মনে হচ্ছে যেন তার চোখ দিয়ে একটা কোনো দিব্য দৃষ্টি ফুটে বেরোচ্ছে আর কি। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস লুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। আর এই যে জ্যোতিটা সেটাকে তার সিম্পল ক্লায়েন্টস মানে তার সহজ সরল খদ্দের যারা রয়েছে, টুক টু বি এ প্রফেটিক লাইট, তারা তাকে মনে করেছে এটা একটা দৈবিক আলো, প্রফেটিক লাইট। প্রফেটিক মানে আমরা কি বলতে পারি, দৈবিক। এটাকে একটা তারা দৈবিক আলো ভেবেছে, যে কোনো একটা দিব্য জ্যোতি তার চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো যে না, আমরা যে লোকটার কাছে যাচ্ছি আমাদের হাত দেখাতে, আমরা ঠিকঠাক লোকের কাছেই যাচ্ছি, সত্যিই তার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তো সেই জন্য তারা একটু সন্তুষ্ট অনুভব করলো, শান্তি পেল মনেতে। তাহলে প্রথম প্যারাতে এই পর্যন্ত বোঝা গিয়েছে। নেক্সট প্যারাতে চলে এসো। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, অর্থাৎ তার যে চোখের ক্ষমতা সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়াজ কনসিডারেবলি, কনসিডারেবলি মানে কি, উল্লেখযোগ্যভাবে। এনহ্যান্সড, এনহ্যান্সড মানে বৃদ্ধি পাওয়া। তাহলে তার যে চোখের জ্যোতি বা ক্ষমতা সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাই দেয়ার পজিশন, অর্থাৎ তাদের অবস্থানের জন্য। চোখ দুটো যে জায়গাটাতে অবস্থান, পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসবে যে জ্যোতিষীর যে চোখটা কি জন্য তার পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে, কি জন্য, তাহলে তার পজিশনের জন্য। সেটা কোথায় অবস্থিত? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, অর্থাৎ তার যে চোখটা সেটা অবস্থিত রয়েছে দুটো জিনিসের মধ্যে। একটা তার পেইন্টেড ফোরহেড মানে তার অঙ্কিত যে কপাল, অর্থাৎ কপালটাতে ছাই এবং ভার্মিলিয়ান অর্থাৎ সিঁদুর দিয়ে যে সুন্দর করে আঁকা রয়েছে, অ্যান্ড এ ডার্ক হুইস্কার্স, এবং তার যে কালো দাড়ি, সেই দুটোর মাঝখানে কিন্তু চোখটা রয়েছে। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক, অর্থাৎ সেই যে হুইস্কার্স বা তার দাড়িটা সেটা কিন্তু নেমে এসেছে তার গাল বেয়ে, ঠিক আছে। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমনকি একজন হাফ উইটস, উইট মানে অ্যাকচুয়ালি জ্ঞানী, হাফ উইটস মানে অর্ধ জ্ঞানী, অর্থাৎ এখানে একজন বোকা হাঁদা লোকের কথা বলা হয়েছে। অর্থাৎ একজন অর্ধ জ্ঞানী বোকা হাঁদা লোকের চোখও যদি এইরকমভাবে তাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়, তার চোখে কিন্তু স্পার্কেল মানে জল জল করতে থাকবে, ঠিক আছে। সুতরাং চোখটা এখানে ম্যাটার নয়, তার যে অ্যাপিয়ারেন্স, তাকে যে সে যে বেশভূষাটা নিয়েছে, সেই জন্যই কিন্তু এখানে জ্যোতিষীকে এত অ্যাট্রাকটিভ লাগছে আর কি। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফ্রন কালার টারবান, অর্থাৎ এই যে জিনিসটা, এই যে সামগ্রিক তার যে বেশভূষাটা সেটাকে আরও বাড়িয়ে তোলার জন্য, টু ক্রাউন, অ্যাকচুয়ালি ক্রাউন মানে কিন্তু মুকুট, ঠিক আছে। অর্থাৎ সে যে বেশভূষাটা ধারণ করেছে সেটাকে একেবারে আরও সুন্দর করে তোলার জন্য আর কি, হি ওন্ড এ স্যাফ্রন কালার টারবান। ওন্ড মানে এখানে কিন্তু আহত নয়, ওন্ড মানে হচ্ছে পাকিয়ে রাখা, পাক খাওয়ানো, ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াইন্ড, WIND, ঠিক আছে। তো সে কি করেছে, একটা স্যাফ্রন কালারের টারবান, পরীক্ষায় এখান থেকেও কোয়েশ্চেন আসবে। তার যে টারবান ছিল, টারবান মানে পাগড়ি, মাথার পাগড়ি, সেটার কালারটা ছিল কি কালারের? স্যাফ্রন কালারের, অর্থাৎ গেরুয়া রঙের একটা পাগড়ি কিন্তু সে মাথাতে পাকিয়ে রেখেছে, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে, ঠিক আছে। এখান থেকে কোয়েশ্চেন আসবে তাহলে তার মাথার পাগড়িটার রং কেমন ছিল। দিস কালার স্কিম নেভার ফেইলড, অর্থাৎ এই যে রং, এই রংটা কিন্তু কখনো ব্যর্থ যায় না। অর্থাৎ আমরা দেখি কি, গেরুয়া বসন পরে রয়েছে মানে আমরা ধরেই নিই যে তিনি কোনো সাধু সন্ত হবে, কোনো মহান যোগী ব্যক্তি হবে, যোগী ত্যাগী ব্যক্তি হবে, সংসার ত্যাগী কেউ একজন হবে, ঠিক আছে। সুতরাং এই গেরুয়া বসনটা দেখলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভক্তি শ্রদ্ধা নেমে আসে, ঠিক আছে। তো সেই জন্যই বলছে দিস কালার স্কিম নেভার ফেইলড, অর্থাৎ এই যে রং এটা কিন্তু কখনো ব্যর্থ হয় না। নেক্সট প্যারাতে চলে এসো।
People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. কি বলছে? পিউপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, অর্থাৎ লোকেরা তার প্রতি আকৃষ্ট হচ্ছে। অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হওয়া, তার দিকে দলে দলে সবাই ছুটে যাচ্ছে। যেমনভাবে বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টেক্স, যেমনভাবে বিজ মানে মৌমাছিরা আকৃষ্ট হয়ে ছুটে যায় কসমস অথবা ডালিয়া ফুলের দিকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসবে যে আমাদের এই টেক্সটে কোন দুটো ফুলের কথা বলা হয়েছে। তাহলে 1 নম্বর কসমস, 2 নম্বর ডালিয়া। ঠিক আছে, আর আমাদের যে লোকজনেরা যারা জ্যোতিষীর দিকে দলে দলে দৌড়ে দৌড়ে ছুটে আসছে তার এই অ্যাপিয়ারেন্স থেকে তার প্রতি আকৃষ্ট হয়ে, তো তাদেরকে তুলনা করা হয়েছে কিন্তু বিজ অর্থাৎ মৌমাছিদের সঙ্গে। দেখো মাঝখানে একটা অ্যাজ দিয়ে এই তুলনাটা করা হয়েছে। যখন অ্যাজ বা লাইক দিয়ে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এর নাম হলো সিমিলি, SIMILI, একটু মাথায় রাখবে। তাহলে আমরা যে ফিগার অফ স্পিচটা এখানে পেলাম সেটাকে বলা হয় সিমিলি। কাকে বলবো? যখন অ্যাজ বা লাইক দিয়ে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে তুলনা করা হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে দেখো, হি স্যাট আন্ডার এ বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। তাহলে কোয়েশ্চেন আসবে, আমাদের জ্যোতিষী তো দুপুরবেলাতে তার বিজনেসটা শুরু করেছে, তো সে যেখানে বসে রয়েছে সেটা ছিল একটি তেঁতুল গাছের তলা। তাহলে তেঁতুল গাছটার ডালপালা, বাউজ অর্থাৎ শাখা প্রশাখা, তো একটা তেঁতুল গাছ সে তার বিশাল শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে এবং সেই তেঁতুল গাছের তলায় কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজার বসেছে। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ তার পাশ দিয়ে কিন্তু একটা পথ চলে গিয়েছে। ফ্ল্যাঙ্ক মানে পাশে, তাহলে হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ অর্থাৎ তার পাশ দিয়ে কিন্তু একটা পথ চলে গিয়েছে রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। পরীক্ষায় প্রশ্ন আসবে ওই পথটা কার মধ্য দিয়ে গিয়েছে, সেই পথটা কিন্তু গিয়েছে টাউন হল পার্কের মধ্য দিয়ে। ঠিক আছে, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ আমাদের এই যে জায়গাটা যেখানটায় আমাদের জ্যোতিষী বসেছে তার ব্যবসা বাণিজ্য করার জন্য, তো এটা ছিল একটা খুব রিমার্কেবল প্লেস, মানে খুব স্মরণীয় একটা জায়গা। তো বিভিন্ন দিক থেকে, ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। কী কী দিক থেকে কোয়েশ্চেন আসবে? বলছে এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, অর্থাৎ একটি সার্জিং ক্রাউড, সার্জিং মানে আমরা বলতে পারি জনতার ঢেউ, আর ক্রাউড মানে তো জনগণ, তাহলে আমরা বলতে পারি যে একটা জনগণের ঢেউ ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন মানে কি? যাওয়া আসা করা। ঠিক আছে, তাহলে জনতার একটা ঢেউ সবসময় কিন্তু এই জায়গাটা থেকে যাওয়া আসা করে। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ সরু রাস্তাটা, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে রাস্তাটা কেমন ছিল, ব্রড ছিল না ন্যারো ছিল। তাহলে এটা ছিল একটা ন্যারো মানে সংকীর্ণ রাস্তা। ফ্রম মর্নিং টিল নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ কিন্তু এই জায়গাটায় ভিড় লেগেই রয়েছে। আর এইরকম জায়গাতেই তো অ্যাস্ট্রোলজারের ব্যবসা করার জন্য উপযুক্ত জায়গা, যেখানে লোকজনের সমাগমটা বেশি হবে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। তাহলে এ ভ্যারাইটি অফ ট্রেডস, ট্রেড মানে কি? ব্যবসা, আর ভ্যারাইটি মানে বিভিন্ন, তাহলে বিভিন্ন রকমের ব্যবসা এবং অকুপেশন, অকুপেশন মানে পেশা, তাহলে বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশার মানুষজন এই জায়গাটায়, এই রাস্তার চারপাশে কিন্তু থাকে। কারা কারা থাকে, কোন কোন পেশার মানুষজন এখানে থাকে? দেখো বলছে মেডিকেল সেলার, ঠিক আছে, মানে ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার্স অ্যান্ড জাঙ্ক, অর্থাৎ স্টোলেন হার্ডওয়্যার্স মানে চুরি করা মালপত্র, এবং জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে আবর্জনা বলতে পারি, মানে কিছু চুরি, মানে কিছু লোকজন আছে যারা কিনা কোথাও থেকে হয়তো চোরাই মাল কিছু নিয়ে এসে এই জায়গাটায় বিক্রি করছে। ঠিক আছে, ম্যাজিশিয়ানস, সেখানে জাদুকর রয়েছে যে তার জাদু খেলা দেখাচ্ছে। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশানিয়ার অফ চিপ ক্লোথ, এবং সর্বোপরি একজন অকশানিয়ার, অকশানিয়ার মানে কি? যিনি অকশান করেন অর্থাৎ নিলাম করেন। অকশানিয়ার মানে বলতে পারি আমরা নিলামদার। তাহলে একজন নিলামদার, তিনি কিসের নিলাম করছেন? অফ চিপ ক্লথ, অর্থাৎ কিছু সস্তার কাপড় চোপড়ের কিন্তু তিনি নিলাম করছেন। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে কিনা সারা দিন প্রচুর হইচই করছে। ডিন মানে প্রচুর শব্দ করা আর কি, কানে তালা লাগানো আওয়াজ করা। তাহলে হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে কিনা কানে তালা লাগানো আওয়াজ করছে অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরের সমস্ত মানুষকে আকৃষ্ট করার জন্য।
ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি ব্যবসায় মানুষজন পেলাম? মেডিকেল সেলার পেলাম, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক পেলাম, ম্যাজিশিয়ান পেলাম, এবং অ্যাবোভ অল মানে হচ্ছে সর্বোপরি একজন অকশানিয়ার অফ চিপ ক্লথ পেলাম। ঠিক আছে, আর ওকে নেক্সট পরের লাইনে চলে এসো, কি বলছে? নেক্সট টু হিম ইন ভয়েসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। ঠিক তার পরে, নেক্সট টু হিম অর্থাৎ ঠিক তার পরে, ইন ভয়েসিফেরাসনেস মানে কি? কণ্ঠস্বর। কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস অর্থাৎ একজন বিক্রেতার কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, ঠিক তার পাশে বসে রয়েছে, অর্থাৎ অক্সানিয়ার রয়েছে, ঠিক তার পাশে রয়েছে একজন বিক্রেতা, যে কিনা কি বিক্রি করছে? ফ্রাইড গ্রাউন্ড নাটস। ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ড নাটস মানে বাদাম, অর্থাৎ ভাজা বাদাম বিক্রি করছে তিনি, কিন্তু কাঁচা বাদাম নয়, বি কেয়ারফুল, এটা কিন্তু ভাজা বাদাম। ঠিক আছে, হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে কিনা তার যে ওয়্যার মানে হচ্ছে এখানে মালপত্র। ঠিক আছে, তাহলে যে কিনা তার মালপত্রের একটা করে ফ্যান্সি নেম, ফ্যান্সি মানে আমরা বলতে পারি অভিনব, নতুনত্ব রয়েছে নামের মধ্যে। তো প্রত্যেক দিন তার যে মালপত্র রয়েছে বা তার যে এখানে তার ওয়্যার বলতে কোনটাকে বোঝাচ্ছে? তার মালপত্র কোনটা? নিশ্চয়ই গ্রাউন্ড নাট, ভাজা বাদাম। তো সেই ভাজা বাদামকে প্রত্যেক দিন একটা নতুন নতুন নাম দিয়েছে সে, কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে। তো সে কি বলছে? তার ভাজা বাদামকে একদিন সে নাম দিয়েছে বোম্বে আইসক্রিম। ঠিক আছে, বাদামের নাম দিয়েছে বোম্বে আইসক্রিম। বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম বলে চিৎকার করছে, লোকজন ছুটে ছুটে আসছে, যে ভাবছে কি না বিক্রি হচ্ছে, দেখে আসে বোম্বে আইসক্রিমটা আবার কি। তো এসে দেখছে কি না, ভাজা বাদাম বিক্রি করছে। ঠিক আছে, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড, পরের দিন আবার সে কি নাম দিচ্ছে তার সেই বাদামের? দিল্লি আমন্ড, অর্থাৎ দিল্লি আমন্ড বলে ডাক, দিল্লি আমন্ড বলছে, লোকজন ছুটে ছুটে আসছে, কারণ লোকের মনে কি করছে? সে কিউরিওসিটি তৈরি করছে, আর কিউরিওসিটির বশবর্তী হয়েই লোকেরা কিন্তু ছুটে ছুটে আসছে। অ্যান্ড অন দ্য থার্ড ডে রাজাস ডেলিকেসি, এবং সে তৃতীয় দিন তার যে ভাজা বাদাম তার নাম দিয়েছে রাজাস ডেলিকেসি। মানে কি? ডেলিকেসি মানে সুখাদ্য, অর্থাৎ রাজার খাবার বলে সে চিৎকার করছে। ঠিক আছে, তো রাজার খাবার কি সেটা শুনেও লোকজন ছুটে ছুটে আসছে। তাহলে এই নামগুলোর প্রত্যেকটাই কিন্তু একটা কমন জিনিস, সেটা হচ্ছে গ্রাউন্ডনাট, ফ্রাইড গ্রাউন্ডনাট, তারই কিন্তু এই সমস্ত নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে যে দিল্লি আইসক্রিম, বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকেসি, এগুলো কার নাম? তাহলে এগুলো কিন্তু ফ্রাইড গ্রাউন্ডনাট বা ভাজা বাদামকে এই সমস্ত নামগুলো দেওয়া হয়েছে। নেক্সট চলে এসো, অ্যান্ড সো ফোর্থ, এবং চতুর্থ দিনেও কিন্তু এইরকম কোনো একটা নাম সে দিয়ে দিল। অ্যান্ড পিপল ফ্লোকড টু হিম, ফ্লোক মানে ঝাঁক বেঁধে, ঝাঁকে ঝাঁকে লোকেরা তার দিকে ছুটে ছুটে আসছে, দলে দলে আসছে, তার জিনিসপত্র কিনছে, খুব বিক্রি বাটার হচ্ছে তার। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অর্থাৎ কনসিডারেবল মানে কি? উল্লেখযোগ্য, এর আগেও আমরা পড়েছি। এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড, অর্থাৎ এই যে জনগণের একটা উল্লেখযোগ্য অংশ, পোর্শন মানে অংশ, তাহলে এই জনগণের একটা উল্লেখযোগ্য অংশ ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ড্যালিড মানে ঘোরাফেরা করা, ঠিক আছে, ঘুরে বেড়ানো, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের সামনেও কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তাহলে কি বলছে? দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, ট্রানজ্যাক্টেড মানে হচ্ছে পরিচালনা করা, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অর্থাৎ জ্যোতিষী তার ব্যবসাটাকে পরিচালনা করছে বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে কোন কিসের আলোতে জ্যোতিষী তার ব্যবসাটা চালাচ্ছে, তার নিজস্ব কিন্তু তার কাছে কোনো আলো নেই, সে কিন্তু একটা ফ্লেয়ারের আলোতে, ফ্লেয়ার মানে মশাল, তো একটা মশালের আলোতে কিন্তু সে ব্যবসাটা চালাচ্ছে। হুইচ ক্র্যাকেলড, যেটা কিনা চড়চড় করে আওয়াজ করছে, অ্যান্ড স্মোকড আপ, এবং যেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, অ্যাবোভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, অর্থাৎ তার কাছে যে গ্রাউন্ডনাট হিপ মানে বাদামের যে স্তূপ ছিল সেখান থেকে কিন্তু এই মশালের আলোটা আসছে। ঠিক আছে, এটা কিন্তু জ্যোতিষীর নিজস্ব আলো নয়, আর সেই মশালের আলোতেই জ্যোতিষী তার ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এনচ্যান্টমেন্ট মানে কি? এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে জাদু, তাহলে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং,
আচ্ছা, এই জায়গাটার যে একটা জাদু রহস্যময় একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেটা কিসের জন্য হয়েছে? বিকজ ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। অর্থাৎ এই জায়গাটার মিউনিসিপ্যালিটির যে আলোর সুবিধা সেটা কিন্তু নেই। বেনিফিট মানে সুবিধা, ঠিক আছে? অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন জায়গাতে স্ট্রিট লাইট দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু অ্যাস্ট্রোলজারটা যে জায়গাতে বসে রয়েছে সেখানে কিন্তু কোনো স্ট্রিট লাইটের ব্যাপার নেই, সেখানে কোনো আলো নেই। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। অ্যাকচুয়ালি ওই যে ট্যামারিন্ড ট্রি বা তেঁতুল গাছের তলাটা, সেই জায়গাটা আলোকিত হয়েছে কিসের দ্বারা? বাই দ্য সব লাইটস। অর্থাৎ বিভিন্ন দোকান আছে, আমরা দেখেছি যে ওইখানে বিভিন্ন সব দোকান আছে, বাদামের দোকান, তারপরে আরও যে অক্সানিয়ার বা অন্যান্য যে লোকজনেরা যারা রয়েছে, তো তাদের দোকান থেকে যেটুকু আলো আসার, সেই আলোতেই কিন্তু ওই জায়গাটা আলোকিত হয়েছে, ঠিক আছে? 1 or 2, তাহলে পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে যে ওই জায়গাটা আলোকিত হয়েছে কিসের আলোতে? তাহলে সব লাইটসের আলো, বিভিন্ন জায়গা থেকে সব লাইটসের আলোতে আলোকিত হয়েছে, কারণ ওখানে মিউনিসিপ্যালিটির আলোর কিন্তু সুবিধা নেই। ওকে, 1 or 2, চলে এসো পরের পাতায়। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস। অর্থাৎ ওই দোকানগুলোর দুটো একটা দোকানে সেখান থেকে কি রয়েছে? হিসিং গ্যাস লাইটস, অর্থাৎ গ্যাসের আলো রয়েছে যেগুলো কিনা হিস হিস করে শব্দ হচ্ছে। এই গ্যাস লাইট তখনকার দিনে খুব ছিল, এখন কিন্তু এই গ্যাস লাইট আর দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? তো হিসিং গ্যাস লাইট অর্থাৎ গ্যাস মানে হিসিংটা কিন্তু এখানে পার্টিসিপেল, ঠিক আছে? তোমাদের গ্রামার পড়বে, সো এগুলো একটু তোমরা খেয়াল করবে। তাহলে হিসিং হচ্ছে পার্টিসিপেল, তাহলে হিসিং গ্যাস লাইট অর্থাৎ হিস হিস করে আওয়াজ করছে, এইরকম একটা গ্যাস লাইটের আলো সেখানে রয়েছে। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার। ন্যাকেড ফ্লেয়ার, ফ্লেয়ার মানে অ্যাকচুয়ালি মশাল, তো ন্যাকেড মানে নগ্ন, অর্থাৎ যে মশালগুলো, যে আগুন জ্বলছে সেই আগুনটাকে কিন্তু কোনো কিছু দিয়ে কভার আপ করা নেই। কোনো কাঁচ দিয়ে, আমরা যেমন হ্যারিকেন দেখেছি, তো হ্যারিকেনের আলোটাকে কি হয়? কাঁচ দিয়ে একটা কভার আপ করা থাকে, ঠিক আছে? তো এখানে ফ্লেয়ারগুলো বা মশালগুলো জ্বলছে, সেগুলো কিন্তু ন্যাকেড, মানে তার চারপাশে কোনো আবরণ নেই। স্টাক অন পোল, পোল মানে খুঁটি, অর্থাৎ কোনো একটা খুঁটি পোঁতা রয়েছে, তো সেই খুঁটির মাথাতে কিনা ওই মশালটা কিন্তু বাঁধা রয়েছে, তো সেখান থেকে আলো আসছে। তাহলে দু রকমের আলো পেলাম, কি? হিসিং গ্যাস লাইট আর ন্যাকেড ফ্লেয়ার মানে নগ্ন মশাল। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। অর্থাৎ কিছু আলো রয়েছে সেগুলো কিন্তু পুরনো সাইকেলের ল্যাম্প থেকে আসছে, ওখানে সাইকেলের ল্যাম্পেরও কিছু আলো রয়েছে। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। আরও দু একজন মানে সেখানে দোকানদার রয়েছে আর কি, 1 or 2, অর্থাৎ দু একজন এইরকম দোকানদার রয়েছে লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, আমাদের অ্যাস্ট্রোলজারের মতো বা আমাদের জ্যোতিষীর মতো। ম্যানেজড উইদাউট লাইটস, তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে নিয়ে যাচ্ছে কোনো আলো ছাড়াই, অফ দেয়ার ওন, অর্থাৎ নিজেদের আলো ছাড়াই, অর্থাৎ পাশের দোকান থেকে আলো আসছে, সেই আলোতেই তারা কিন্তু তাদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। নেক্সট দেখো, ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইটস রেস। তাহলে এই যে আলোটা ছিল, এটা ছিল একটা বিওয়াইল্ডারিং, মানে কি? বিভ্রান্তিকর। ক্রিস ক্রস অফ লাইট রেস মানে, ক্রিস ক্রস মানে কি? আঁকিবুকি কাটা, ঠিক আছে? তাহলে ক্রিস ক্রস অফ লাইট রেস অর্থাৎ আঁকিবুকি, বিভিন্ন দিক থেকে ক্রস চিহ্ন হচ্ছে আর কি, চিকে চিহ্ন, চিকে চিকে হয়ে বিভিন্ন দিক থেকে আলো পড়ছে, অর্থাৎ চারিদিক থেকে আলো আসছে, তো যার ফলে কিনা ওখানে একটি ক্রিস ক্রস লাইট রেস তৈরি হচ্ছে। অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং বিভিন্ন ছায়া, চলমান ছায়া সেখানে সৃষ্টি হয়েছে। দিস সুইট ইজ দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, একটা আলো আঁধারির খেলা, ঠিক আছে? জ্যোতিষীর কাছে খুব যে ভালোভাবে আলোগুলো পৌঁছচ্ছে তা তো নয়, সেখানে একটা আলো আঁধারির খেলা সৃষ্টি হয়েছে, এবং আধা আলো আধা অন্ধকার এইরকম একটা পরিবেশে জ্যোতিষী কিন্তু খুব ভালো মানিয়েছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। একটা সাধারণ কারণে, সিম্পল রিজন, অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে এই যে পরিবেশটা মানিয়েছে সাধারণ কারণে, কারণ দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, কারণ তার সামান্যতম ইচ্ছা ছিল না যে একজন অ্যাস্ট্রোলজি নিয়ে তিনি পড়াশোনা করবেন বা বড় একজন অ্যাস্ট্রোলজার হবে, তো সে সম্পর্কে কিন্তু তার কোনো রকমের অভিপ্রায় ছিল না। ইন্টেন্ডেড মানে কি? উদ্দেশ্য বা অভিপ্রায়, তার কোনো রকম অভিপ্রায় ছিল না, সামান্যতমও ছিল না, ঠিক আছে, যে সে বড় হয়ে অ্যাস্ট্রোলজার হবে। হোয়েন হি বিগ্যান হিজ লাইফ, অর্থাৎ যখন সে তার জীবনটা শুরু করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। বলছে হি নিউ নো মোর, সে কিন্তু বেশি কিছু জানে না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, অর্থাৎ অন্যের জীবনে কি ঘটতে চলেছে, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, অর্থাৎ তার জীবনে ঠিক পরবর্তী মুহূর্তে কি ঘটতে চলেছে সেটাও সে জানে না।
তাহলে নিজের জীবনে কি ঘটতে চলেছে সেটা জানে না, তাহলে অন্যের জীবন সম্পর্কে সে প্রেডিকশন করবে কি করে, সে ভবিষ্যৎবাণী করবে কি করে? ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের লেখক এখানে বলতে চেয়েছেন আমাদের। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। অর্থাৎ তারাদের কাছে সেও যতটা অচেনা অপরিচিত, তেমন যতটা তার ইনোসেন্ট কাস্টমারদের কাছে অপরিচিত। ঠিক আছে, অর্থাৎ তার যে নিষ্পাপ নির্দোষ কাস্টমাররা তার কাছে আসছে, তারাও কিন্তু এতটা বিজ্ঞ নয়, ঠিক আছে, যে ভবিষ্যৎবাণী সম্পর্কে। আর সেও কিন্তু ভবিষ্যৎবাণী সম্পর্কে কিচ্ছু জানে না, সেটাই আমাদের বলতে চেয়েছে এখানে। Yet he said things which pleased and astonished everyone. তবুও, yet মানে তথাপি বা তবুও, he said things which pleased and astonished everyone. সে এমন কিছু জিনিস বলে যেটা কিনা সবাইকে খুশি করে দেয় এবং সবাইকে অবাক করে দেয়। অর্থাৎ কিছু প্রেডিকশন সে করে যেগুলো সত্যি সত্যি হয়তো মিলে যায়, যার ফলে তার যে কাস্টমাররা রয়েছে তারা অত্যন্ত খুশি হয়ে যায় এবং তারা অবাকও হয় বটে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। এটা কিন্তু পড়াশোনার থেকে অনেক বেশি কিছু জিনিস। শুধু যে পড়াশোনা করে এই যে প্রেডিকশানটা সে করে তা কিন্তু নয়, পড়াশোনার থেকেও কিন্তু অনেক বেশি কিছু জিনিস। সেগুলো কি? প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গ্রেস ওয়ার্ক। অর্থাৎ তাকে তো প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। দীর্ঘ অনুশীলনের পরেই কিন্তু, অর্থাৎ হিউম্যান ক্যারেক্টার দেখতেই কিন্তু সে এখন মানুষকে দেখলেই বুঝে ফেলে যে অ্যাকচুয়ালি তার কী প্রবলেম চলছে। অ্যান্ড শ্রুড গ্রেস ওয়ার্ক। শ্রুড মানে কি? আমরা বলতে পারি ধূর্ত, ঠিক আছে, বা চালাক। ধূর্ত কিছু গেস ওয়ার্ক, অর্থাৎ আন্দাজ করা বা অনুমানের কাজ করতে হবে। কাস্টমারকে দেখে অনুমান করে কিছু বলতে হবে, চালাকি করে, যে তোমার জীবনে এই ঘটে চলেছে বা ঘটতে চলেছে। তো সেগুলো শুনেই কিন্তু তারা মাঝে মাঝে অবাকও হয়ে যায়, মাঝে মাঝে খুশি হয়ে যায়। অল দ্য সেম, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। তো অল দ্য সেম অর্থাৎ তা সত্ত্বেও, অল দ্য সেম মানে আমরা কি বলবো? তা সত্ত্বেও, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার। এটা ছিল একজন সৎ মানুষের পরিশ্রমের সমান কাজ। অ্যাজ এনি আদার অর্থাৎ অন্যান্য সৎ মানুষেরা যতটা কষ্টসাধ্য করে তাদের উপার্জন করে, ঠিক ততটাই কষ্ট কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার করছে। এখানে অ্যাস্ট্রোলজারের প্রতি আমাদের লেখক একটু সিম্প্যাথি দেখিয়েছে, ঠিক আছে। তো সে যাই হোক, সে বুজরুকি হোক বা মিথ্যে কথা বলে লোকেদেরকে খুশি করার চেষ্টা করা হোক, যাই হোক না কেন, তো সে কিন্তু যথেষ্ট পরিমাণে তার লেবারটা দিচ্ছে। অ্যান্ড হি ডিজার্ভ হিজ ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং সে কিন্তু দাবি, প্রাপ্য, তার এটা প্রাপ্য, তার যে ওয়েজ মানে পারিশ্রমিক। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ সারাদিনের শেষে সে যে পারিশ্রমিকটা বাড়িতে নিয়ে যায়, এটা কিন্তু তার প্রাপ্য, ঠিক আছে। নেক্সট চলে এসো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থটস অর প্ল্যান। অর্থাৎ সে বাড়ি ত্যাগ করে চলে এসেছে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, অর্থাৎ কোনো রকমের পূর্ব পরিকল্পনা ছাড়াই, ঠিক আছে। ভাবনা চিন্তা কিছুই ছিল না যে তাকে বাড়ি থেকে যেতে হবে, ছেড়ে এসে চলে আসতে হবে, এই সম্পর্কে তার কিন্তু কোনো রকমের ইন্টেনশন ছিল না। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে তার জীবনটা সেখানে চালিয়ে যেতে, কন্টিনিউড বলতে পারবে? কন্টিনিউডের ফ্রেজার ভার্ব কী হবে? ঠিক আছে, তোমাদের কাছে কোয়েশ্চেন রইল। ওকে, ক্লাস 10-এ তোমরা করেছো। দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। সেখানে যদি সে তার জীবনটা চালিয়ে যেত, তাহলে তাকে কিন্তু ক্যারি অন মানে কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউ, চালিয়ে যাওয়া। তাহলে দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার, অর্থাৎ সেখানে কিন্তু তার যে পূর্বপুরুষরা ছিল, সেই পূর্বপুরুষদের কাজগুলোকেই তাকে কিন্তু করতে হতো, ঠিক আছে। বংশ পরম্পরায় যে কাজগুলো করে আসতো তার পূর্বপুরুষেরা, সেগুলোই হয়তো আমাদের এই জ্যোতিষীকেও করতে হতো। নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড। অর্থাৎ সেগুলো কী ছিল? তাকে হয়তো টিলিং মানে চাষ করতে হতো, টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করতে হতো, লিভিং সেখানেই বেঁচে থাকতে হতো, ম্যারিং সেখানে হয়তো বিয়ে করতে হতো, অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যেই কিন্তু সে বুড়ো হয়ে যেত। এই একটা জীবনচক্রের মধ্যেই সে বুড়ো হয়ে যেত। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার যে পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ বা পৈতৃক, অর্থাৎ পৈতৃক বাড়িতেই কিন্তু তার জীবন কেটে যেত, ঠিক আছে। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, ঠিক আছে, এমনটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, অর্থাৎ তাকে বাড়ি ছাড়তে হয়েছে, সে বাধ্য হয়েছে বাড়ি ছাড়তে, উইদাউট টেলিং এনিওয়ান কাউকে কোনো কিছু না বলে চুপি চুপি সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ এমন কিছু ইনসিডেন্ট তার জীবনে হয়েছিল যার জন্য
তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং ততক্ষণ পর্যন্ত সে বিশ্রাম নেয়নি যতক্ষণ পর্যন্ত সে 200 মাইল অতিক্রম করে চলে এসেছে। অর্থাৎ তার বাড়ি থেকে প্রায় 200, এ কাপল, অ্যাকচুয়ালি এ কাপল মানে কিন্তু জোড়া, ঠিক আছে, এই শব্দটা অনেক সময় শুনে থাকবে, এ কাপল মানে জোড়া, তাহলে এ কাপল অফ 100 মাইলস মানে কি এক জোড়া 100 মানে কি 200, তাহলে 200 মাইল দূরে যতক্ষণ না সে বাড়ি থেকে এসেছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু চলতে শুরু করেছে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একজন গ্রামবাসী তার কাছে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওসান ফ্লোড বিটুইন, যেন তাদের পায়ের মাঝখান থেকে সমুদ্র বয়ে গিয়েছে, ঠিক আছে, ওসান মানে সমুদ্র। অর্থাৎ সে একজন, আমাদের তখনকার দিনে আমাদের যে গল্পটা বলা হয়েছে সবে সবে হয়তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই রকম একটা প্রেক্ষাপটে, তো সেখানে গ্রামবাসীরা ছিল অত্যন্ত সহজ সরল। এখনকার দিনে যেমন মানুষজনেরা নিজেদের বাড়ি ছেড়ে গিয়ে অনেক দূর দূরান্তে চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে গিয়ে থাকছে, তখন কিন্তু এতটা সোজা ছিল না, মানুষজন নিজেদের গ্রাম ছেড়ে বাইরে পা ফেলতেই ভয় পেত। তো সেই রকম একটা সিচুয়েশানে আমাদের এই জ্যোতিষী প্রায় বাড়ি থেকে 200 মাইল দূরে চলে গিয়েছে। তো সেই জন্যই বলছে এটা ছিল তার কাছে একজন সমুদ্র পার হওয়ার মতো সমান ব্যাপার, সেই একই কাজ, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওতে থাক, পরের ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও, ঠিক আছে।